দেখো, আজ আমাদের যেটা পড়া হবে সেটা হলো স্মৃতিবিজ্ঞান। তো এই স্মৃতিবিজ্ঞান মূলত যেটা করে, কণার গতি বর্ণনা করে। কেমন গতি? সে ত্বরণ নিয়ে চলছে, না মন্দন নিয়ে চলছে, না সে সরলরেখায় চলছে, না স্থির আছে। আহ, এরকম সে গতি বর্ণনা করে, কিন্তু গতির কারণ অনুসন্ধান করে না। কি কারণে গতিটা হচ্ছে, সেই গতির কারণ এখানে অনুসন্ধান করা হয় না। এবার স্মৃতিবিজ্ঞান পড়তে গেলে সবার আগে আমাদের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে স্থিতি আর গতি সম্পর্কে। স্থিতি কি জিনিস? না, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর যদি স্থান পরিবর্তন না হয়, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর যদি স্থান পরিবর্তন না হয়, তাহলে ওই বস্তুকে স্থির বস্তু বলা হবে। আর তার অবস্থাকে, গতির অবস্থাকে বলা হবে স্থিতি। তার মানে কি, যারা অবস্থানের পরিবর্তন করবে না, এক জায়গায় চুপচাপ স্থির হয়ে থাকবে, তাদেরকে আমরা স্থির বস্তু বলবো। যেমন গাছপালা, ঘরবাড়ি, রাস্তাঘাট, এরা আপাতভাবে স্থির বস্তু। ঠিক গতি কিরকম? সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলে তার সেই রকম বস্তুকে বলা হবে গতিশীল বস্তু। আর তার গতির অবস্থাকে বলা হবে তোমার গতি। এবার এইটা সম্পর্কে আমি একটা উদাহরণ দেই। ধরো, একটা ট্রেনে কোনো একটা যাত্রী যাচ্ছে, ট্রেনের মধ্যে স্থির গতি কীরকম একটু বোঝা যাক বিষয়টা। তো ট্রেনের কোনো একটা চেয়ারে কোনো যাত্রী বসে আছে চুপচাপ, বসে। ট্রেনটা গতিশীল, খুব দ্রুত বেগে গতিশীল। এই অবস্থায় তুমি যাত্রীর গতিকে কি বলবে? ট্রেনটা দ্রুত বেগে গতিশীল, যাত্রীটা ট্রেনের কামরার মধ্যে কোনো একটা সিটে বসে আছে। এটা কিন্তু বেশ একটু অন্যরকম লেগে গেল, যে এবার যাত্রীর গতিকে আমি কি বলবো। প্রথমত, তুমি যদি ট্রেনের সাপেক্ষে ধরো, ট্রেনের মেঝে, ট্রেনের জানালা, ট্রেনের সব কিছুর সাপেক্ষে, ট্রেনের বিশেষ করে ট্রেনের সিটের সাপেক্ষে যদি ধরো, ওর সঙ্গে যদি তুলনা করো, তাহলে কিন্তু ওই বস্তুটা চুপচাপ বসে আছে, মানে স্থির আছে। ওই ব্যক্তি স্থির আছে। এবার তুমি বাইরের গাছপালা, বাইরের প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদির সাপেক্ষে তুলনা করে দেখো। যেহেতু ট্রেনটা গতিশীল, তাই ট্রেনের মধ্যে ওই যাত্রীটা কিন্তু গতিশীল। ট্রেন তো গতিশীল, ট্রেনের মধ্যে যে থাকবে সেও গতিশীল হবে। তার মানে একটা বস্তু, সেই ট্রেনের যাত্রী, সে দুটো জিনিসের সঙ্গে যখনই তুলনা করছি, ওর গতি কিন্তু দুরকম হয়ে যাচ্ছে। যে যাত্রীর গতিটা ট্রেনের সাপেক্ষে, ট্রেনের সিটের সাপেক্ষে ধরলে ও স্থির, বাট বাইরের গাছপালা, প্ল্যাটফর্ম, ঘর বাড়ির সাপেক্ষে ধরলে কিন্তু ও খুব দ্রুত গতিতে গতিশীল। তার মানে কি, এই গতি, স্থির বা গতি পর্যালোচনা করতে গেলে কোনো একটা জিনিসের সাপেক্ষে করতে হবে। বিভিন্ন জিনিসের সাপেক্ষে বিভিন্ন রকম হবে। কোনো জিনিসের সাপেক্ষে সে স্থির হতে পারে, আবার কোনো জিনিসের সাপেক্ষে স্থির নাও হতে পারে। আরও যদি একটু ভালো করে বলা হয়, যে ধরো আমরা যে গাছপালা, ঘরবাড়িগুলোকে বলছি, এইগুলোর স্থির বলে মনে হচ্ছে সবসময়, কিন্তু বাস্তব ক্ষেত্রে কি স্থির? এরা যে পৃথিবীর উপরে আছে, সেই পৃথিবী নিজেও সূর্যের চারিদিকে ফনফন করে ঘুরছে। সেই পৃথিবী নিজেই ঘুরছে। ইভেন যে সূর্যের চারিদিকে ঘুরছে, সেই সূর্যও নিজের কক্ষপথে হয়তোবা ঘুরছে। তার মানে যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, যেমন সে, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি স্থিরভাবে, সেই টোটাল সিস্টেম আমাদেরকে নিয়েই, টোটাল ঘর বাড়ি সব কিছুকে নিয়েই সে ঘুরছে। তার মানে কি আমাদের ঘর বাড়ি স্থির? একদম না, স্থির নাই। তার মানে কি, মহাবিশ্বের যে কোনো জিনিসের গতি পর্যালোচনা করতে গেলে সেই স্থির না গতিশীল, তাহলে অন্য কোনো বস্তুর সাপেক্ষে করতে হবে। এবার অন্য কোনো বস্তুর সাপেক্ষে করলে একটা বস্তুর সাপেক্ষে সে স্থির হতে পারে, কিন্তু অপর বস্তুর
সঙ্গে কিন্তু তুলনা করলে সে আবার গতিশীল হতেও পারে। তো এই জিনিসটার প্রবলেম হতে গিয়ে আমাদের চরম বা পরম স্থির বা পরম গতি সম্পর্কে আমাদের একটু ভাবতে হলো। চরম স্থির কি? যে বস্তু সবসময় স্থির, সবকিছুর সাপেক্ষে, তার পারিপার্শ্বিক সবকিছুর সাপেক্ষে স্থির, অলওয়েজ স্থির, সেটাকে চরম স্থির বা পরম স্থির বলা হবে। এখন বিষয় হচ্ছে, চরম স্থির বা পরম স্থির কোনো বস্তু পাওয়া যায় কি? চরম স্থির বা পরম স্থির বস্তু পাওয়া যাবে কি করে? যেখানে বলা হচ্ছে যে তার আশপাশের কোনো বস্তু, এই সরি, আশপাশের বস্তুর সাপেক্ষে তুলনা করবে, সে একটা বস্তুর সাপেক্ষে স্থির হতে পারে, কিন্তু অপর কোনো বস্তুর সাপেক্ষে সে তো গতিশীল হতেও পারে। যেমন আমি এক্ষুনি বললাম ঘরবাড়ি, সে পৃথিবীর সাপেক্ষে স্থির, আমাদের সাপেক্ষে স্থির, কিন্তু সে সূর্যের সাপেক্ষে কিন্তু গতিশীল, চারিদিকে ঘুরছে। তার মানে কি, চরম স্থির বলে কোনো জিনিস কিন্তু হয় না, চরম স্থির বলে কোনো জিনিস হয় না, সবকিছু অন্য জিনিসের সাপেক্ষে তুলনা করা হয়। আর সাপেক্ষে হলে এই ধরনের জিনিসপত্রকে আমরা বলি গতিশীল। অন্য কিছুর উপরে যখনই নির্ভর করবে তখন আমরা বলবো তখন আমরা বলবো একে আপেক্ষিক। তাহলে চরম বা পরম হয় না, যেটা সবসময় কনস্ট্যান্ট স্থির, সেরকম কোনো জিনিস হয় না। কি হয় না? আপেক্ষিক হয়। এবার আসি যে চরম গতি বা পরম গতি। বলছে চরম স্থির বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল হয়, তাহলে তার গতিকে বলা হবে চরম গতি বা পরম গতি। বিষয় দেখো, চরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হয়, তাহলে তার গতিকে বলবে চরম গতি বা পরম গতি। মজার বিষয় দেখো, চরম স্থির বলে কোনো জিনিস থাকে না, তাহলে তার সাপেক্ষে গতিশীল হবে এরকম কোনো বস্তু পাওয়া যায় কি? না। চরম স্থির পাওয়া যায় না বলে চরম গতিও পাওয়া যায় না। তার মানে চরম বা পরম স্থির গতি কোনো কিছুই পাওয়া যায় না। যা কিছু পাওয়া যাবে সব আপেক্ষিক, অন্য কিছুর সাপেক্ষে তুলনা করে কারোর সাপেক্ষে সে স্থির হতে পারে বা কারোর সাপেক্ষে সে গতিশীল হতে পারে। সবসময় স্থির হবে, সবসময় গতিশীল হবে, এরকম হতেই পারে না। এবার যেটা পড়া হবে নির্দেশতন্ত্র। দেখো, ধরো তোমার বন্ধু তোমাকে কোনো কিছু দেবে, তোমাকে খুঁজছে। সেই সময় তুমি হয়তো খেলার মাঠে আছো, সেই অবস্থায় তোমার বন্ধু ফোন করলো, তুমি তোমার অবস্থান বলে দাওনি, কোথায় আছো। সে কি করলো? খুঁজলো, মাঠে খুঁজলো, ঘাটে খুঁজলো, বাজারে খুঁজলো, স্কুলে খুঁজলো, বাড়িতে খুঁজলো, তোমাকে খুঁজে পাবে না। তার মানে কি, তোমাকে খুঁজে পেতে হলে, তোমার অবস্থান পুরোপুরিভাবে জানতে গেলে, নিশ্চিত করতে গেলে, তোমাকে কিন্তু বলে দিতে হবে যে আমি অমুক জায়গায় আছি, অমুক মাঠে আছি, বা অমুক বাড়ির পাশে আছি, বা অমুক স্কুলের পাশে আছি। এই যে তোমার অবস্থান পুরোপুরি সঠিকভাবে বোঝাতে গেলেই, যে আশপাশের যেসব জিনিসের সুনির্দিষ্ট জিনিস কিছুটা, যাদের সবাই চেনে বা যারা স্থির, সেরকম সুনির্দিষ্ট জিনিসের সাপেক্ষে তোমাকে বলতে হয়। কোনো জিনিসের অবস্থান ভালোভাবে বোঝাতে গেলে তার আশপাশের কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে তোমাকে বলতে হয়। তো এই বস্তু সামগ্রী আশপাশে যার সাপেক্ষে তুমি তোমার অবস্থান বা গতিকে বোঝানোর জন্য বলবে, এই বস্তু সামগ্রীকে বলা হয় নির্দেশতন্ত্র। এবার আমি আরো একটা উদাহরণ দেই। ধরো কোন একটা বাড়িতে কোন একটা লোক হয়তো ছিল, সেখান থেকে কোনো একটা দরকারি মানে খুব গুরুত্বপূর্ণ একটা গয়না বা ইত্যাদি ইত্যাদি এরকম একটা চুরি করে নিয়ে চলে আসলো, চোর আর কি। তো চুরি করে নিয়ে আসলে বেশ অনেক দূরে এসে গেছে, তখন হঠাৎ করে যে বাড়ির মালিক, সে বাড়ির মালিক আস্তে আস্তে আসছে, সন্দেহ হয়েছে বাড়ির মালিকের। তো ওর পিছন পিছন আসছে, তো অনেক দূর থেকে ডাকলো। চোরটা তখন মাঠের মধ্যে, মাঠের মাঝখানে চলে এসছে, পুরো ধুধু মাঠ, কোনো কিছুই নেই। সেই সময় পিছন থেকে ডাকলো, চোরটা দেখলো খুব বিপদ, আমার কাছে তো চেক করলে পেয়ে যাবে এখন ওইটা, ও তো সন্দেহ করেছে। তো তখন কি করলো না, ও মাঠে একটা গরু বাঁধা ছিল, সেই গরুর যে খোঁটা বলে, যে আর কি ইয়েতে বাঁধা থাকে, যে বাঁশে বাঁধা থাকে,
ওটাকে তো খোঁটা বলে। তো যে খোঁটা আছে গরুর খোঁটা, ওই খোঁটার ঠিক পাশে সেই ধরো সোনার গয়না যেটা চুরি করে নিয়ে আসলো সেটাকে পুঁতে রেখেছে, রেখে ও দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে এখন বাড়ির লোক আসলো, এসে ওকে চেক করে খুঁজে পায়নি, স্বাভাবিকভাবে চলে গেল। চোরও চলে যেতে হবে, কারণ ওই মুহূর্তে যদি খুঁড়ে বার করে তাহলে তো লোকজন দেখতে পাবে, ধরে ফেল দেবে। তো চোর কি করলো? চোর পরের দিন এসে খোঁজা শুরু করলো, জিনিসটা খুঁজে পাবে, কারণ একটা চিহ্ন করে গেছে গরুর খোঁটা। মজার বিষয় হচ্ছে চোর কি ওটা আর খুঁজে পাবে? পাবে না। কেন বলো তো? কারণ পরের দিন এসে খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ ও গরুটা যে গরুর মালিক সে তো সন্ধ্যেবেলা নিয়ে চলে গেছে। গরুর খোঁটা আর কোথায় পাবে? ফলে যে জিনিসকে ও নির্দেশতন্ত্র করেছিল, কাকে না, গরুর খোঁটা, গরুর খোঁটা থেকে হয়তো একটু দূরেই ও পুঁতে রেখেছিল, গরুর খোঁটা পেলেই জিনিসটাকে পেয়ে যেত। এখন গরুর খোঁটা সাড়ে মাঠেও কোথায় পাবে? আর সেই গরুর খোঁটা তো মালিক তুলে নিয়ে চলে গেছে। তার মানে কি, নির্দেশতন্ত্র তোমাকে সেই রকম করতে হবে যে নির্দেশতন্ত্র এইরকম যে সন্ধ্যা হলেই লোকে তুলে নিয়ে চলে যাবে, এইরকম নির্দেশতন্ত্র করলে হবে না। নির্দেশতন্ত্র বা এই চিহ্ন বা যে জিনিসের সাপেক্ষে কোনো জিনিসকে তুমি অবস্থান সুনিশ্চিত করবে, সেই জিনিসটা, সেই নির্দেশতন্ত্র যেন সুস্থির হয়, সেটা যেন খুব সুন্দর হয়, সেটা যেন পরিবর্তনশীল না হয়। ওই জন্য তো নির্দেশতন্ত্র খুব ভালো, সুস্থির, যেন পরিবর্তন না হয় সেই রকম জিনিসকে নির্দেশতন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। বোঝা গেল? গরুর খোঁটা টাইপ নির্দেশতন্ত্র কিন্তু নিলে হবে না। ওকে, গতি সম্পর্কে তাহলে আবার একবার নির্দেশতন্ত্রের সাহায্যে বলা যাক। যে দেখো, নির্দেশতন্ত্র যখন আমি যে কোনো বস্তুর আমি যদি গতিকে পর্যালোচনা করি, ধরো আমাদের এখানকার বাড়িটা আছে, পাশের কোনো গাছের সাপেক্ষে তার গতি পর্যালোচনা যদি করি তাহলে সে কিন্তু স্থির। বাট এবার আমি চাঁদের সাপেক্ষে তুলনা করি, চাঁদ নিজে ঘুরছে, তার মানে কি চাঁদে বসে থাকলে এই বাড়িটা কিন্তু অনবরত চাঁদের থেকে দূরত্ব পরিবর্তন হবে। সূর্যের সাপেক্ষেও তাই, সূর্যের থেকে কিন্তু অনবরত অবস্থান পরিবর্তন হবে এই বাড়ির। পৃথিবীর সাপেক্ষে ও স্থির, বাট সূর্য বা চাঁদের সাপেক্ষে কিন্তু অস্থির না। তার মানে একই বস্তু কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে স্থির, আবার কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে গতিশীল। তাই যে কোনো বস্তু সবসময় স্থির হবে বা সবসময় গতিশীল হবে, সব নির্দেশতন্ত্রের সাপেক্ষে কিন্তু এটা ঠিক নয়। তাই স্থির বা গতিকে আমরা চরম বা পরম স্থির বা পরম গতি বলতেই পারি না। সব কিছু কিন্তু আপেক্ষিক। কার সাপেক্ষে দেখছো তার উপর নির্ভর করবে যে সে স্থির না গতিশীল। ঠিক আছে, সব কিছু আপেক্ষিক এরকম। ঠিক আছে, এটা গেল নির্দেশতন্ত্র সম্পর্কে মোটামুটি। এবার না, নির্দেশতন্ত্র এখনো অনেক রকম আছে। যেমন নির্দেশতন্ত্র দু রকমভাবে ভাগ করা যায়। একটা জড়তীয় নির্দেশতন্ত্র, একটা অজড়তীয় নির্দেশতন্ত্র, আমাদের নিউটন চ্যাপ্টার মধ্যে আছে, তবুও আমি একটু বলি। জড়তীয় নির্দেশতন্ত্র হচ্ছে যে নির্দেশতন্ত্র স্থির, মানে নির্দেশতন্ত্র যার সাপেক্ষে তুমি গতিবেগ পর্যালোচনা করবে, সেই নির্দেশতন্ত্র নিজেই কিন্তু গতিশীল হতে পারে। ঠিক আছে, যেমন আমি ট্রেনের উদাহরণ তো বলছিলাম, ট্রেনের মধ্যে কোনো যাত্রী যদি থাকে, ট্রেনের সাপেক্ষে, মানে ট্রেনকে নির্দেশতন্ত্র ধরলে যাত্রীর গতি স্থির, তাহলে ট্রেনও নির্দেশতন্ত্র হতে পারে, এবং ট্রেন তো নিজেই গতিশীল, তার মানে নির্দেশতন্ত্র কিন্তু গতিশীলও হতে পারে। নির্দেশতন্ত্র যদি স্থির হয় বা সমবেগ সরলরেখায় গতিশীল হয়, সমবেগে গতির পরিবর্তন যদি না হয়, গতিশীল হোক কিন্তু গতি একই রকম হয়, 10 কিলোমিটার বেগে চললে 10 কিলোমিটার বেগেই চলবে, তাহলে এই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলবো কি, জড়তীয় নির্দেশতন্ত্র। আর অজড়তীয় নির্দেশতন্ত্র কারা, যারা স্থির না বা সমবেগে গতিশীল না, ত্বরণ সহ গতিশীল, যারা ত্বরণ সহ গতিশীল তারা অজড়তীয় নির্দেশতন্ত্র। দেখো, আমরা নিউটনে যত সূত্র পড়েছি, একটা অজড়তীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য না। সব জড়তীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে নিউটনের সূত্র ঠিক, নইলে অজড়তীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে কিন্তু নিউটনের সূত্র ঠিক নয়, প্রযোজ্য নয়। ত্বরণ সহ গতিশীল নির্দেশতন্ত্রর ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য না। আমরা পরে আরো ডিটেলসে পড়বো।
এবার আসি নির্দেশতন্ত্রের একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র আছে। নির্দেশতন্ত্রকে মাত্রাগত দিক থেকে, তার কোঅর্ডিনেট দিক থেকে ৩টে ভাগে ভাগ করা হয়: একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একমাত্রিক নির্দেশতন্ত্র কি জিনিস? যখন কোনো একটা বস্তু শুধুমাত্র একটা সরলরেখায় গতিশীল হবে, একটা স্ট্রেট লাইন গতিশীল হবে, তার গতিকে একমাত্রিক, তার গতি যে নির্দেশতন্ত্রে শুধুমাত্র একটা দিকেই গতি হয়, একটা সরলরেখা বরাবর, সেই রকম নির্দেশতন্ত্রকে একমাত্রিক নির্দেশতন্ত্র বলে। ঠিক আছে? আর এরকম গতিগুলোকে বলা হয়, কণার এরকম গতিগুলোকে একমাত্রিক গতি বলে। এবার উদাহরণ হিসেবে বলি, ধরো কোনো একটা স্ট্রেট লাইনে, ভালোভাবে বললে, ডাকবাংলা থেকে ধরো বসিরহাট দিকে যাচ্ছে ওই রাস্তা বরাবর কোনো একটা লোক, তো হঠাৎ করে কোনো দরকার পড়লো, বাড়িতে ফোন করলো। এবারও কোথায় আছে, বাড়ি থেকে যদিও বলে দেয়, ধরো ডাকবাংলা থেকে যাচ্ছে, হয়তো ওই হঠাৎগঞ্জে এসে তার প্রবলেম হয়ে গেছে, বাড়ি থেকে আবার লোক আসবে, তাকে খুঁজে পাওয়ার দরকার। তো দেখো, ডাকবাংলা থেকে হঠাৎগঞ্জ 4 কিলোমিটার বা 5 কিলোমিটার, ও যদি বলে দেয় যে ডাকবাংলা থেকে তুমি 5 কিলোমিটার গাড়ি চালিয়ে, বাইক চালিয়ে এসো, তাহলে আমাকে খুঁজে পেয়ে যাবে। চোখ বুজিয়ে খুঁজে পাবে না, যেহেতু স্ট্রেট লাইন, একই লাইনে। তাই এখান থেকে 5 কিলোমিটার আসলে একটাই দূরত্ব যদি বলে দেয় যে হঠাৎগঞ্জ থেকে এই রাস্তা বরাবর 5 কিলোমিটার এসো, তাহলে কিন্তু হামেশাই ওই জিনিসটাকে খুঁজে পাওয়া যায়। তার মানে সরলরেখায় যখন গতিশীল হবে, তখন কেবলমাত্র একটা দূরত্ব বলে দিলেই কিন্তু আমরা তাকে খুঁজে পেতে পারি, কেবলমাত্র একটা দূরত্বই। ধরো একটা এরকম একটা স্ট্রেট লাইন, একটা তার দিয়ে একটা পিঁপড়ে যাচ্ছে, পিঁপড়েটাকে তোমার ধরতে হবে, ভীষণ একটা চ্যালেঞ্জ, তোমার পিঁপড়েটাকে ধরতে হবে। খুঁজে পেতে গেলে তোমাকে হয়তো বলে দিল, না এই তার বরাবর ঠিক 2 হাত যাও, ওকে খুঁজে পাবে, তুমি চোখ বুজিয়ে তাকে খুঁজে পাবে। তবে সেটা যদি এমনি তলে গতিশীল হতো, তাকে কিন্তু শুধুমাত্র এই 2 হাত দূরত্ব বলে দিলে তুমি খুঁজে পেতে না, একটা লাইনে আছে তাই খুঁজে পাবে। যদি লাইনে না থাকতো তাহলে কিন্তু খুঁজে পেতে না। তাহলে এই ধরনের গতিগুলোকে বলা হয় একমাত্রিক নির্দেশতন্ত্র। আর এখানে গতি বোঝাতে গেলে কেবলমাত্র একটা কোঅর্ডিনেট, একটা দূরত্বই যথেষ্ট বস্তুর গতিকে বোঝানোর জন্য। বোঝা গেল? এবার দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, যেখানে বস্তুর গতিকে, বস্তুর অবস্থানকে সূচিত করতে গেলে দুটো কোঅর্ডিনেট দরকার, দুটো দূরত্ব দরকার। ঠিক আছে? সেটা হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র সাধারণত প্লেনে, একটা তলে যদি কেউ গতিশীল হয়, রেখায় না, একটা তলে, এটা রেখায় বরাবর গতিশীল হলে, আর এটা যদি তলে গতিশীল হয়, কোনো একটা তলে, তাহলে তলে গতিশীল হতে গেলে, তলে কোনো একটা বিন্দুকে জানতে গেলে আমরা কোঅর্ডিনেট, স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা দেখেছি যে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো নির্দেশতন্ত্র দরকার হয়, এক্স ওয়াই দুখানে। ধরো এরকম কোনো একটা আছে, এই বিন্দুটাকে যদি খুঁজে পেতে হয়, আমাদের কি দরকার? এখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব, তারপরে কি এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্বভাবে আরেকটা দূরত্ব, দুখানা দূরত্ব দরকার, একটা এক্স আর একটা ওয়াই। তাই কোনো একটা বিন্দুর যদি, যারা তলে গতিশীল, এই তলে যে কোনো জায়গায় গতিশীল হতে পারে, এরকম একটা রেখা বরাবর নয়, একটা তলে যারা গতিশীল, তলের উপর যারা থাকবে, তার অবস্থানকে নির্দেশ করতে গেলে কিন্তু দুটো কোঅর্ডিনেট দরকার, এক্স আর ওয়াই। এবং মূলবিন্দু থেকে তার দূরত্ব নিঃসন্দেহে √x² + y², আর দিয়ে যদি লেখো √x² + r²। তাহলে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের দুটো কোঅর্ডিনেট দরকার, দুটো দূরত্ব দরকার। ঠিক আছে? ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র কিরকম? যেটা ফ্রি স্পেসে গতিশীল, একদম ফাঁকা জায়গায় এগুলো গতিশীল। ঠিক আছে? ধরো এরকম উপরে গতিশীল, তলেও না। ঠিক আছে? এরকম উপরে গতিশীল। তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু 3টে নির্দেশতন্ত্র দরকার। একটা কত? এক্স, ওয়াই, আর যতটা উপরে আছে এই উঁচুটা কিন্তু গতিশীল তোমার দূরত্ব দরকার। এটা ভিডিওতে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি স্পেসে থাকে, ফ্রি স্পেসে, যদি তলে না থেকে, তল থেকে উপরে থাকে, তাহলে তো আমার এক্স ওয়াই তলের জন্য লাগবে, আর তার জন্য এই হাইটটাও দরকার হবে জেড। তার মানে সেক্ষেত্রে 3টে নির্দেশতন্ত্র দরকার। কত সেটা? এক্স ওয়াই জেড। তাহলে এখানে এক্স, এখানে এক্স ওয়াই, আর এখানে কত? এক্স ওয়াই জেড। 3টে নির্দেশতন্ত্র প্রয়োজন ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে।
ঠিক আছে, এবং সেক্ষেত্রে মূলবিন্দু থেকে দূরত্ব r ইজ ইকুয়াল টু √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার এই যে নির্দেশতন্ত্র এক্স ওয়াই জেড দিয়ে দেখলাম, এই নির্দেশতন্ত্রকে আমরা কার্টেসীয় নির্দেশতন্ত্র বলি আমরা, ঠিক আছে, কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে, কার্টেসীয় রেফারেন্স ফ্রেমও বলা হয়। তো কার্টেসীয় নির্দেশতন্ত্র বলা হবে এই এক্স ওয়াই জেড দিয়ে যেগুলো প্রকাশ করব। একই রেখায় গতিশীল হলে একমাত্রিক, প্লেনে গতিশীল হলে দ্বিমাত্রিক, সেখানে এক্স দুটো কোঅর্ডিনেট দরকার এক্স ওয়াই। আর যদি তলে গতিশীল হয়, এখান থেকে ধরো এই দিকে গেল, এরকম এইভাবে গতিশীল না, তলে নয়, এখান থেকে এরকম উপর দিকে চলে গেল, ঠিক আছে, এরকম স্পেসে যদি চলে গেল, এটা ত্রিমাত্রিক হয়। এবার দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রেরও একটা পোলার নির্দেশতন্ত্র হয়। পোলার মানে সেখানে কোণ চলে আসবে, ঠিক আছে, পোলার নির্দেশতন্ত্র। আমি পোলার নির্দেশতন্ত্র দেখো, আমরা যেমন এক্স ওয়াই দিয়ে আমাদের সাধারণ নির্দেশতন্ত্রে, কার্টেসীয় নির্দেশতন্ত্রে এক্স ওয়াই দিয়ে এই প্লেনের সব বিন্দুকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি এক্স ওয়াই এর বিভিন্ন মান দিয়ে। এখানে হলে এক্স একরকম ওয়াই একরকম, ধরো এই জায়গায় প্রকাশ করতে গেলে এই এক্স এই ওয়াই, এই জায়গায় প্রকাশ করতে হলে এই এক্স এই বড় ওয়াই, ঠিক আছে। তার মানে যে কোনো বিন্দুকে কিন্তু এক্স ওয়াই এর মান ভ্যারি করে এই তলে যে কোনো বিন্দুকে আমরা প্রকাশ করতে পারি। পোলার নির্দেশতন্ত্রে এক্স আর ওয়াই না দিয়ে সেখানে একটা দূরত্ব আর একটা কোণ দিয়ে এই তলে সব বিন্দুকে নির্দেশ করা যেতে পারে। এক্স আর ওয়াই না, তখন এইটাকে পোল বলা হয় মূল বিন্দুকে সেই ক্ষেত্রে, ঠিক আছে। আর যে বিন্দু আমরা নির্দেশ করব সেক্ষেত্রে কি হবে, মেরু থেকে এই পোল বা মেরু থেকে ওই বিন্দুর দূরত্বটাকে আমরা ধরি, মেরু থেকে ওই বিন্দুর দূরত্ব আমরা r দিয়ে প্রকাশ করি। তাহলে এক্ষেত্রে দুটো কোঅর্ডিনেট থাকে, যেহেতু তোমার তলে দুটো কোঅর্ডিনেট থাকবে দ্বিমাত্রিকই, তাই মানে দুটো কোঅর্ডিনেট থাকবে। সেটা কি, একটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সঙ্গে ওই দূরত্বটা যে কোণ করেছে, সেই দুটো জিনিস, একটা দূরত্ব আর একটা কোণ থিটা। তার মানে ওই বিন্দুর যে পোলার কোঅর্ডিনেট হিসেবে, ধরো পি বিন্দু যদি আমি দেই, পোলার কোঅর্ডিনেট হিসেবে কিভাবে প্রকাশ করব, আর থিটা দিয়ে, এক্স ওয়াই এর জায়গায় আর থিটা দিয়ে প্রকাশ করব, এক্স ওয়াই এর জায়গায় আর থিটা দিয়ে প্রকাশ করব। বোঝা গেল? এবার তুমি বলতে পারো, হ্যাঁ তাহলে আমি কিভাবে আর থিটা দিয়ে এই বিন্দুটাকেই যে প্রকাশ করা হচ্ছে আমি কিভাবে বুঝতে পারবো? কিভাবে বুঝতে পারবে না, তোমাকে আর দেয়া মানে মূল বিন্দু থেকে ওই আর কে ব্যাসার্ধ করে একটা বৃত্ত অঙ্কন করা। পোলার কোঅর্ডিনেটের আর এর মিনিং কি, মূল বিন্দু থেকে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরে ওই বিন্দুটা অবস্থিত। পোলার কোঅর্ডিনেটের আর এর মানে হচ্ছে মূল বিন্দু থেকে আর ব্যাসার্ধের বৃত্তের উপর ওই বিন্দুটা অবস্থিত। তার মানে যেই আর দিয়ে দিলে তুমি বুঝতে পারবে এতগুলো বিন্দুটা নয়, এতগুলো বিন্দুর মধ্যে শুধুমাত্র বিন্দুটা থাকবে এর উপর, আর সব বিন্দু না, আর থিটা যার কোঅর্ডিনেট, ঠিক আছে। এবার আমাকে তো একটা বিন্দুকে প্রকাশ করতে হবে, পুরো এই বৃত্তের উপরে যে বিন্দুগুলো আছে সবগুলোকে প্রকাশ করার দরকার নেই, আমার একটা বিন্দু স্পেসিফিকভাবে পি বিন্দুর আমি কিভাবে চিনব, তাহলে প্রথম আর ব্যাসার্ধ টেনে নেব, তাহলে ওই আর ব্যাসার্ধের বৃত্ত টেনে নেব, ওই বৃত্তের উপর বিন্দুটা আছে। এবার বিন্দুটা আরও স্পেসিফিকভাবে যদি বুঝতে হয় তাহলে কি হবে, এবার তোমাকে এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা থিটা কোণ করে ফেলো। আর ব্যাসার্ধের তো এই বিন্দু হতে পারে, 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 সব বিন্দু হতে পারে। এবার থিটা কোণের একটা সরল রেখা তুমি টেনে ফেলো, সেই সরল রেখাটা এখানে এর যেখানে কোণ করবে, এই যেখানে ছেদ করবে সেখানেই হচ্ছে বিন্দুটা, বৃত্তকে যেখানে ছেদ করবে, ঠিক আছে। যেমন এটা যদি এক্স ওয়াই হতো তাহলে আমরা কি বলতাম, এখান থেকে এই পর্যন্ত এক্স যাও, তারপর সেখান থেকে লম্বভাবে ওয়াই ওঠো, তাহলে বিন্দুটা পেয়ে যাবে। সেরকম পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে বলছে আর ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো, তারপর থিটা কোণ আঁকো, যে বিন্দুতে ছেদ করবে সেই বৃত্তের সঙ্গে সেই সরলরেখাটা, থিটা কোণের সরলরেখাটা, সেই বিন্দুটা হচ্ছে নির্ণেয় বিন্দু।
তার মানে আর থিটাই কিন্তু একটু আলাদা রকমভাবে প্রকাশ করা হয়। যদিও এখানে এক্স ওয়াই এবং আর থিটার মধ্যে একটা সম্পর্ক আছে খুব সুন্দর। আমি এক্ষুনি দেখাচ্ছিলাম যে এইটা এক্স পোলার কোঅর্ডিনেট আর তোমার পোলার কোঅর্ডিনেট আর থিটা, সেই একই বিন্দুর কার্টেসীয় কোঅর্ডিনেট এক্স ওয়াই এর মধ্যে সম্পর্কটা দেখো, একটা দিয়ে দিলে আরেকটা বার করা যায়। দেখো আর ইজ ইকুয়াল টু এই জায়গায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকমভাবে তুমি যদি এখানে ট্যান থিটা বার করো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব আর এটা ভূমি, তার মানে ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে থিটা বের করতে পারো, এটা একটা যে ট্যান থিটা যদি এরকম হয় এইভাবে লেখা যায় থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ক্যালকুলেটারে মান বসিয়ে দিলে মান বেরিয়ে যাবে এদের। তার মানে কি এক্স ওয়াই দেওয়া থাকলে তুমি কিন্তু আর পেতে পারো, ও সরি এটা আর স্কোয়ার না, আর ইজ ইকুয়াল টু, দেখো আর পেতে পারো এক্স ওয়াই দেওয়া থাকলে, আর থিটাও পেতে পারো এক্স ওয়াই দেওয়া থাকলে এই সমীকরণ থেকে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আর থিটা যদি দিয়ে দেয় তুমি এক্স ওয়াই পেয়ে যেতে পারো। যেমন এই জায়গার ক্ষেত্রে তুমি যদি দেখো এইটা থিটা, এটা তো অতিভুজ আর এটা তোমার লম্ব, তাহলে এক্ষেত্রে যদি আমি দেখি এটা ভূমি, ভূমি বাই অতিভুজ যদি করি ওয়াই এক্স বাই আর ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কি হবে কস থিটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। তাহলে দেখো থিটা আর আর যদি দিয়ে দেয় এক্স পেয়ে যাবো না এইভাবে, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা। ঠিক একই রকমভাবে যদি তুমি ওয়াই বাই আর করো, ওয়াই মানে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। দেখো তার মানে কি আর আর থিটা দেয়া থাকলে তুমি তো কিন্তু এক্স ওয়াই পেতে পারো, এক্স আর ওয়াই দেয়া থাকলে কিন্তু আর থিটা পেতে পারো। আমি ধরো এ হিসাবে বলছি, উদাহরণ হিসাবে একটা বলি যে কোনো একটা জায়গা দেয়া হলো যার স্থানাঙ্ক হচ্ছে 4, 3, কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই আর কি, তাহলে তার আর থিটা কত হবে, আর কত হবে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 5 হবে এটা। আর থিটা কত হবে, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/5 50 ডিগ্রির কাছাকাছি সামথিং একটা কিছু হবে, সরি 4/3 ওরকম 52-55 ডিগ্রি হয়ে যাবে এটার মান। ঠিক আছে, তার মানে কি যার পোলার কোঅর্ডিনেট এটা, সরি কার্টেসীয় কোঅর্ডিনেট, তার পোলার কোঅর্ডিনেট কত 5, ওই ট্যান ইনভার্স 4/3 কনভার্ট করতে পারি, এটা থেকে এটা কনভার্ট করতে পারি এই সূত্র থেকে। ঠিক একই রকমভাবে তোমাকে ধরো বলে দিল যে 5 সামথিং এটা 10 আর ধরো 45 ডিগ্রি, এখান থেকে এক্স ওয়াই বার করো। একটা পোলার কোঅর্ডিনেট দেয়া থাকলো, কি করে বার করবো না এক্স ইজ ইকুয়াল টু আর মানে 10 cos 45 ডিগ্রি থিটার মান, এখানে মান বসিয়ে দিলে ক্যালকুলেটরে বেরিয়ে যাবে। আর ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে আর সাইন 45 ডিগ্রি, বুঝতে পেরেছো? তার মানে এক্স ওয়াই দেওয়া থাকলে আর থিটা আমরা বার করতে পারি এই ফর্মুলাগুলো থেকে, আর আর থিটা দেওয়া থাকলে এক্স ওয়াই বার করতে পারি। তার মানে পোলার কোঅর্ডিনেট পোলার থেকে কার্টেসীয় করতে পারি, পোলার দেওয়া থাকলে আর থিটা দেওয়া থাকলে কার্টেসীয় করতে পারি, আর এক্স ওয়াই কার্টেসীয় দেওয়া থাকলে আমরা আর থিটা পোলার কোঅর্ডিনেট পেতে পারি। আমি 2-3টে অঙ্ক দিচ্ছি তোমরা করবে, ওকে।